This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. যাই বলুন, এই কটাক্ষ যতই করুন, বিজেপির কাউন্সিলর সজল ঘোষ মেয়রকে কটাক্ষ করে দিলেন, চান্স পেয়ে মনে করে দিলেন যে আপনাদের দলের কাউন্সিলরের একটা অনুষ্ঠানে আপনাদেরই সরকারের পুলিশ সে অনুমতি দিল না। কতটা কটাক্ষ, কতটা ভেতরে ভেতরে জ্বলন যে পুলিশকে বেশ এক পেশেভাবে যেরকম আক্রমণ করা যাচ্ছিল, এটা তো এরপরে তারা করা যাবে না। পুলিশ তো তাদের জন্য অন্য একটা পরিচয় খাড়া করে দিচ্ছেন। এইটা বোধহয় ভেতরে ভেতরে ওই বললাম না, রাজনীতিকদের না সোজা সাপটা ভালো জিনিস কোনো কিছু ভালো লাগে না, তারা সব কিছুতেই একটু বেঁকাভাবে দেখতে চান। এটা ভুলে যাচ্ছেন যে সরকারের পুলিশ এই অনুমতিটা দেয়নি, এই ফিরহাদ হাকিম তো সেই সরকারের মন্ত্রীও বটেন, ফলে তিনি গর্বিত হতেই পারতেন। এবার একজনের ভালো রাজনীতিক আরেকজন তিনি কী করে সহ্য করবেন? তাই জন্যই বোধহয় ওই সজল ঘোষ খানিকটা বেঁকাভাবে তাকে ওইখানে কটাক্ষ করে ছাড়লেন আর কি, খোঁচা আর কি, সোজা কথায় খোঁচা, যে মনে করিয়ে দিলেন যে আপনি কিন্তু পুরো আনন্দে থাকতে পারবেন না, আপনার একটু কোথাও দুঃখ টুক্ষ পাওয়া উচিত। এই ব্যাপারটা কিন্তু মাঝে মধ্যে মনে হয়, জানেন তো, আমরা এতটাও করি না, খানিকটা করি আমরাও, এতটাও করি না, এটা নেতারাই একটু বেশি করেন। আরেকটা আপনাদের একটা এগিয়ে থাকা এলাকার কথা বলবো। সাম্প্রতিক ওদিকে এই বাংলায় খুন জখম গুলি বোমায় এগিয়ে থাকা এলাকা, সেটা তো জগদ্দল। মাস কয়েক আগেই জগদ্দলে ভিকি যাদব বলে এক যুবক খুন হয়েছিলেন। ভিকিও দাগিয়া অপরাধী, তার সেই রকমই পরিচিতি ছিল আর কি, তার বিরুদ্ধে খুন টুনের অভিযোগ ছিল। তো সেই ভিকিকে খুনের জড়িত থাকার অভিযোগে পুলিশ কাকে গ্রেফতার করেছে জানেন? বারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের ভাইপো সঞ্জিত সিংকে। বিজেপির টিকিটে যতই ভোটে জিতুন, অর্জুন তো এখন তৃণমূলের। এবার এই যে দিল্লিতে গিয়ে সংসদীয় দলের সঙ্গে বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানেও তো তৃণমূল নেত্রীর ঠিক পাশেই বসেছিলেন অর্জুন, তার ভাইপোকে তাহলে গ্রেফতার করে ফেললো পুলিশ। এরপরেও কি আপনাদের মনে হবে না যে পুলিশ চাইলে সব পারে? অথবা কেউ কেউ আবার এটা ভেবে আহ্লাদিত হতে পারে, জানেন তো, যে পুলিশ কি তাহলে নিজের মতো করে পুলিশি পরিচয়টা প্রকাশ করতে শুরু করেছে, মানে ঠিক যেরকম হওয়া উচিত আর কি। সব কিছুই আর কি, ওই বললাম না, আমরা সাধারণ মানুষের দৃষ্টিতে দেখি তো, একদম কাছে এলে তারপর দেখতে পাই। দূর থেকে যে জিনিসটা দেখার চেষ্টা করি সেটা সবসময় ঠিক দেখি কি না সেটা কাছে এলে বুঝতে পারবো। তা দুটো ঘটনা বললাম, দুটো ঘটনা ওই আশার আলো আর কি, সেটা আশার সরণি হয়ে কোনো স্বপ্নের দুনিয়ায় আমাদের নিয়ে যাবে কিনা সেটার জন্য এখনও অপেক্ষা করতে হবে। আজ হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আবার বলেছেন, ভাবুন, এর মধ্যেই বলেছেন যে রাজ্যে এবার সিবিআইয়ের থানার প্রয়োজন রয়েছে। এই দুটো ঘটনার কথা নিশ্চয়ই তিনি জানতেন না তখনও, জানলে নিশ্চয়ই তার আলাদা করে সিবিআইয়ের দরকার এটা মনে হতো না হয়তো। যে সমবায় সমিতির দুর্নীতি মামলা শুনছিলেন বিচারপতি, সেখানেই বিচারপতি গঙ্গোপাধ্যায় এই মন্তব্যটা করেছেন যে মানুষ থানার আদালতের চক্কর কেটে কেটে হয়রান হয়ে যায়, আদালতের বলার পরেও পুলিশ অভিযোগ নেয় না, তাই রাজ্যে 3-4টে সিবিআই থানা গড়ার দরকার আছে। এবার এই সিবিআই থানার বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার করে দিয়ে, ঠিক যেরকম করে মানে এই পুলিশ সম্পর্কে বিচারপতির যে অনাস্থা সেটা পরিষ্কার হয়ে গেছে, সেরকমই সিবিআই থানার বিষয়টা একটু পরিষ্কার হয়ে যাওয়া দরকার আপনার আমার কাছে। আমরা তো আবার এই সমস্ত ব্যাপারগুলো খুব বেশি বুঝি না। দেখুন, আলাদা করে সিবিআই থানা বলে কিছু হয় না। এই ধরুন সল্টলেকের সিজিও কমপ্লেক্স বা কলকাতার নিজাম প্যালেস, যেখানে যেখানে ওই সিবিআইয়ের অফিস টফিস আছে, সেগুলোকেই আপনারা সিবিআই থানা বলে ধরতে পারেন। পুলিশ অ্যাক্ট অনুযায়ী সিবিআইয়ের কিন্তু ক্ষমতা আছে এফআইআর দায়ের করার, অন্য কোনো কেন্দ্রীয় এজেন্সির তুলনায় এটা সিবিআইয়ের অ্যাডভান্টেজ। ঠিক যেরকম ইডির ক্ষমতা রয়েছে আর্থিক মামলা ঠামলা মনে করলে ওই সোজা গিয়ে কাউকে স্ট্রেট অ্যারেস্ট করে নিতে পারে। সবারই কিছু না কিছু অ্যাডভান্টেজ থাকে, পুলিশেরও আছে অনেক কিছু অ্যাডভান্টেজ, কিন্তু কে সেই অ্যাডভান্টেজ কাজে লাগাচ্ছে, কেন লাগাচ্ছে, আর আদৌ সময়ে লাগাচ্ছে কি না, এইগুলো নিয়েই তো যাবতীয় গোলমাল। তা সত্ত্বেও বিচারপতি সিবিআই থানার কথা বোঝাতে চাইছেন যে এই মুহূর্তে যা পরিস্থিতি, তাতে সিবিআই ছাড়া গতি নেই।